হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। দ্য প্রোগ্রেস বিডি পক্ষ থেকে আমি শুভ স্যার তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা তৃতীয় শ্রেণী গণিত বইয়ের সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই সপ্তম অধ্যায়ের ভিতরে যত গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, বিশেষ করে সপ্তম অধ্যায়ে আমরা যেটা দেখেছি টাকা পয়সার অঙ্ক। তো এই টাকা পয়সার অঙ্কগুলো, গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এই অধ্যায়ের যে অঙ্কগুলো আমার মনে হয়েছে যে পরীক্ষা আসতে পারে বা আমাদের সবার জানা প্রয়োজন, সেই অঙ্কগুলো নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি তোমাদেরকে আগেও বলেছি, কালকেও দেখেছি যে এর আগে ষষ্ঠ অধ্যায় দিয়েছিলাম। তোমরা কমেন্টসে কেউ জানানো কে কত পেয়েছো, কেন জানাচ্ছ না তাও আমি জানি না, বাট বাস্তবিক করতে যদি আমার এই কষ্টের জায়গাটা ফিল করো তাহলে অবশ্যই তোমাদের উচিত কমেন্টস করে আমাদেরকে জানানো যে তোমরা কে কত পাচ্ছ। তাহলে আমি অন্তত প্রুভমেন্ট পাবো। তুমি যে ডিস্ট্রিক্টের হও, যেখানেরই হও, তুমি তো পড়াশোনার মধ্যে নিজেকে যতটুকু সম্ভব ইনভলভ করে রেখেছো, তাহলে আমাকে কমেন্টসে জানাতে সমস্যা কোথায়? তুমি জানালে আমি বুঝবো যে তোমার কত সমস্যা আছে কিনা, বা তোমার কত গ্যাপ থাকলে তুমি সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবা। মানে তোমার উপরে আমি এটা প্রত্যাশা করি। যাই হোক, আজকে সপ্তম অধ্যায়ে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টাকা পয়সা। তো এটার আগে একটু আলোচনা করে নিই বাবা। আমরা যখন দোকানে যে কোনো কিছু কেনাকাটা করি, দোকানদারকে আমরা টাকা দিই, তার বিনিময়ে আমরা কোনো কিছু পাই। তো বাবা একটা জিনিস খেয়াল করো, তুমি এদিক ওদিক তাকাবা না। এই টাকা পয়সা শুধুমাত্র আমাদের এই যে অধ্যায় ভিত্তিক করার এটার জন্য না, আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন আছে। তুমি যখন একা একা দোকানে যাও, তখন তুমি নিজে কেনাকাটা করো না, আব্বু মুখে কেনাকাটা করতে দেখো না, তারপর বা তুমি প্রতিবেশী কাউকে কেনাকাটা করতে দেখো না। তাহলে এটার সিস্টেমটা কি, রুলসটা কি, কীভাবে আমরা দোকানে যেটা কোনো কেনাকাটা করি এবং টাকা পয়সার লেনদেনটা আমরা কীভাবে করি? এটা শুধুমাত্র যে পড়াশোনার ক্ষেত্রে টাকা পয়সার লেনদেনটা প্রয়োজন এটা না, আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রেও এটা প্রয়োজনীয়তা রয়েছে। তো আমরা আগে জানবো বাংলাদেশের প্রচলিত কাগজের নোট কয়টি কী কী, আবার জানবো বাংলাদেশের প্রচলিত ধাতব মুদ্রাগুলো। এটা আমাদের জানা জরুরি। এটা হয়তো বা তোমরা অনেকে পারো বা শিখেছো, তবু আমি আবার আজকে একটু রিপিট করে দেবো। বাংলাদেশের প্রচলিত কাগজের নোট 10টি। কী কী? 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা। বলতে পারো স্যার 200 টাকা? হ্যাঁ, 200 টাকা আমাদের অ্যাড হয়েছে। আগে ছিল 9টা, এখন একটা বেড়ে গেছে। ক্লিয়ার? এবার যদি যাই ধাতব মুদ্রা, ধাতব মুদ্রার মধ্যে কী আছে? 5 টাকার মুদ্রা, 2 টাকার মুদ্রা, 1 টাকার মুদ্রা, 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা, 5 পয়সা, 1 পয়সা, 8টি। এগুলো আছে আমাদের প্রচলিত ইস্যুর ক্ষেত্রে। তো আজকে আমরা যেটা আলোচনা করছি বাবা, এখানে দোকানদারকে টাকা দিয়েছে বা তোমার কাছে টাকা আছে, তোমার মা তোমাকে দিয়েছে বা তোমার কাছে টাকা আছে, তুমি কাউকে দিয়েছো, সেক্ষেত্রে নিয়মটা কি? তোমার কাছে আছে, তোমাকে যদি কেউ দেয় তাহলে তোমার টাকা বাড়বে, সেক্ষেত্রে যোগ। আর তোমার আছে, তুমি যদি কাউকে দিয়ে থাকো তাহলে সেটা হচ্ছে বিয়োগ। তো আমরা কথা না বাড়িয়ে আমরা চেষ্টা করব এই অঙ্কগুলো সুন্দর করে বোঝার। আর তুমি যদি আগে পরীক্ষা দিয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা, পরে ভিডিওটা দেখে নিও। আর যদি ভিডিওটা তুমি আগে দেখে পরে পরীক্ষাটা দিতে চাও, অ্যাজ ইউর উইশ। সো লেটস গো। প্রথমত আসি, সুজনের 70 টাকা 50 পয়সা ছিল। আরেকটা কথা মনে রাখো, টাকার সাথে টাকা যোগ করা যায়, বিয়োগ করা যায়, পয়সার সাথে পয়সা যোগ বিয়োগ করা যায়, কিন্তু টাকার সাথে পয়সা একত্রিত মেলানো যায় না। যে একক সে এককের সাথে মেলাতে হবে। ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তো সুজনের 70 টাকা 50 পয়সা ছিল, তার মা তাকে মাছ কেনার জন্য 95 টাকা দিলেন। তার কাছে ছিল, তার মা তাকে দিয়েছে, টাকা বাড়বে না কমবে? অবশ্যই টাকা বাড়বে। সো দেখো কিভাবে সমাধান। ঠিক সমাধানটা কোথা থেকে লিখেছি দেখেছো? সমাধান লেখার পরে ঠিক কলম দিয়ে দেবে। তাহলে সুজনের ছিল, আগে বলতে পারো স্যার আগে আপনি টাকা পয়সা লেখেন নাই তো? আচ্ছা, আগে টাকা পয়সাটা লিখে নিলাম, এই টাকা এই পয়সাটাকে আলাদা করে লিখে নিলাম। অঙ্কের অনেক প্রকারের নিয়ম আছে, অনেক সিস্টেমে করা যায়, কিন্তু যেটা সহজ মনে হয়, যেটা সহজলভ্য, যেটা খুব সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারবো, আমি সবসময়ের জন্য তোমাদেরকে চেষ্টা করি সে সহজ নিয়মটা তুলে ধরার জন্য। তাহলে লিখলাম সুজনের ছিল 70 টাকা 50 পয়সা। টাকা সোজা টাকা লিখেছি, পয়সা সোজা পয়সা লিখেছি। ক্লিয়ার? এবার মা দিলেন, কত টাকা দিলেন বাবা? মা দিলেন আছে 95 টাকা। এই 95 টাকা, টাকা সোজা টাকা লিখেছি। তাহলে পয়সার এখানে কিছু নেই, আমরা 2টা শূন্য দিয়ে পূরণ করে নিয়েছি, জায়গাটা আমরা ফিল আপ রেখেছি, মানে পূরণ করে দিয়েছি। এবার এটাকে যদি আমরা যোগ করি, তাহলে মা কত টাকা দিলেন সেটা মিলে ওর কত টাকা, মোট কত টাকা হলো সেটা আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব। প্রশ্ন শেষে লেখা আছে সুজনের কত টাকা হলো। লিখলাম সুজনের হলো 5, 9 আর 7, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, কত হলো? 165 টাকা 50 পয়সা। 165 টাকা 50 পয়সা। আমরা জানি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে ডান পাশে রাফ করতে হয়। রাফ হচ্ছে অঙ্কের প্রাণ, হাতে যেটা থাকে পাশে লিখে রাখতে হয়। এটা রাফ করার প্রয়োজন হয় না, কারণ এখানে সরাসরি দেওয়া আছে, এর জন্য কিন্তু আমরা এক্সট্রা রাফ এখানে করলাম না। ঠিক আছে, এবার লিখবো উত্তর সুজনের হলো কত টাকা বাবা?
165 টাকা 50 পয়সা। ওকে, এবার আসি। রিমা 85 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনে দোকানে গেছে। দোকানে যাওয়ার পর রিমা বলছে, ভাই এই বইটার দাম কত? দোকানদার বলেছে 85 টাকা 75 পয়সা। ঠিক আছে, কিনছে। এখন সে দোকানদারকে 100 টাকা দেয়। দোকানদার কত টাকা ফেরত দেয় বাবা? দোকানদারকে যখন আমরা বাড়তি টাকা দিই, দোকানদার বাড়তি টাকা আমাদেরকে কি করে? ফেরত দেয়। তুমি মনে করো 10 টাকা নিয়ে দোকানে গেছো, আর 5 টাকা দিয়ে একটা আইসক্রিম কিনছো, বাকি 5 টাকা দোকানি তোমাকে ফেরত দেবে না? অবশ্যই দেবে, কারণ বাড়তি টাকা দোকানি রাখবে না। বাড়তি টাকার নিয়ম হচ্ছে দোকানদার তোমাকে ফেরত দেবে। তাহলে এখন আগে কি করব? দোকানদারকে টাকাটা দেব। তাহলে লিখলাম সমাধান। আগে টাকা পয়সাটাকে এখানে লিখে নেব, টাকা, তারপরে এই পয়সাটা লিখে নিলাম। এবার দোকানিকে দেওয়া হলো বা দোকানদারকে দিল, যেটাই লেখো অ্যাজ ইউর উইশ। দোকানদারকে দিল বা দোকানদারকে দেয়, দোকানদারকে দেয়। হ্যাঁ, যেহেতু প্রশ্ন যা আছে আমি প্রশ্নের সাথে প্রশ্নের বাইরে যাবই না। দোকানদারকে দেয় কত টাকা? 100 টাকা। এখানে 0 দিলাম। কেন 0 দিলাম? কারণ অঙ্কের প্রয়োজন ওখানে যেহেতু কিছু নাই, এই জন্য 0 দিয়ে দিলাম। 0 ভ্যালুলেস। তারপরও 0 কোথাও একাকি বসলে তার মূল্য থাকে না। 0-র বামে যদি কোনো সংখ্যা থাকে তখন সেটা সেই 0টা মূল্যমান হয়। এইবার বই কিনে বা বই কিনলো, কত টাকার বই কিনলো? 85 টাকা 75 পয়সা। এইবার বিয়োগ করব, কিন্তু এখানে কথা আছে, যেহেতু 0 পয়সা, এটাকে আমি কোন নিয়মে করতে পারি? 5 আর কত হলে 10, 5 6 7 8 9 10, 5 হলে হাতে আমার 1, হাতে যেটি থাকবে সেটি অবশ্যই পাশে লিখে রাখতে হবে। হাতেরটা যে পাশে না লিখে রাখে সে গোবর খায়, তার মানে এটা হাতেরটা লিখতেই হবে, নিয়ম। বাবা অনেক সময় অ্যাবসেন্ট মাইন্ডে কিন্তু আমরা ভুল করি। কোথা থেকে ভুল হয় আমরা তো বাসায় এসে বলি যে মা ঠিক করেছি, বাবা ঠিক করেছে, কিন্তু এগুলো ভুল হয়ে গেছে। কিন্তু এখানে যখন হাতেরটা পাশে লিখবে তখন তোমার আর সেটা ডাইরেক্ট ভুল হবে না। 7 আর 8, 8 কত হলে 10, 8 9 10, 2 হলে হাতে আমার 1, হাতেরটা এখানে রেখে দিলাম। এই যে 1 হাতে 1 ছিল সেটা আবার এখানে এর সাথে যোগ করে দিলাম। 5 আর 1 6, 6 আর কত হলে 10, 6 7 8 9 10, কত হলে 4 হলে হাতে আমার 1, হাতে 1, 8 আর 9, 9 আর কত হলে 10, 1 হলে হাতে আমার 1, এই পাশে লিখে রাখলাম। 1 আর 1 মিলে গেলে 0, বাম পাশে 0 বসানো, 14 টাকা 25 পয়সা। এটাকে ঘুরে ফিরে অন্য নিয়মে করা যায়, বাট এটা বেশি সহজ দেখে আমি তোমাদের সামনে এটা তুলে ধরেছি। এখন শেষে বলেছে দোকানদার কত টাকা ফেরত দেবেন? দোকানদার ফেরত দেবেন এই উত্তর, দোকানদার 14 টাকা 25 পয়সা ফেরত দেবেন। ক্লিয়ার বাবা? টাকা পয়সার অঙ্ক। যাই হোক, এবার মিতুর 115 টাকা 50 পয়সা ছিল। মিতু নামে একটা মেয়ে, তার 150 টাকা 15 টাকা 50 পয়সা ছিল। তার বাবা তাকে আরও 75 টাকা 25 পয়সা দিলেন। আচ্ছা, তোমার কাছে টাকা আছে, তোমার বাবা তোমাকে দিয়েছে, বাড়বে না বলো? তাহলে বাড়লে সেক্ষেত্রে যোগ। আর তোমার কাছে টাকা আছে, তুমি সেটা তোমার বোনকে দিয়েছো, ভাইকে দিয়েছো বা মাকে দিয়েছো, সেক্ষেত্রে তোমার টাকা কমে যাবে। মানে তোমার কাছে আছে, তোমাকে কেউ দিলে সেটা বাড়বে, তোমার কাছে যেটা আছে সেটা তুমি যদি কাউকে দাও সেক্ষেত্রে কমবে। কমন রুলস। তাহলে এখানে আগে প্রথমে কি করব? মিতুর ছিল, আগে টাকা পয়সা, যে রুলস যেটা সে রুলসে আগে আমরা চলে যাব। টাকা, তারপর হচ্ছে পয়সা। এখন আগে লিখবো কি? মিতুর ছিল। ঠিক এখানে লিখলাম মিতুর ছিল কত টাকা বাবা? 115 টাকা। 115 টাকা, টাকা সোজা লিখলাম, আর পয়সা সোজা পয়সা লিখলাম 50 পয়সা। এবার বাবা দিলেন, বাবা যখন দিলেন তখন কিন্তু টাকা বেড়ে গেল। বাবা কত টাকা দিলেন? বাবা দিলেন 75 টাকা 25 পয়সা। 75 টাকা 25 পয়সা। এই যে বাবা দেওয়াতে তার টাকা বেড়ে গেল। তার টাকা বেড়ে যে কত হয়েছে, এখন বলেছে তার কত টাকা হলো। অবশ্যই শেষে খেয়াল করবা, শেষে কি লেখা আছে সেটা মাস্ট বি খেয়াল করতে হবে। তার কত টাকা হলো লিখলাম, তার হলো, এই যোগ করে দিলাম 5, 2 থেকে 5 2 3 4 5 6 7, 5 আর 5 10 0, হাতে আমার 1, 7 আর 8 8 আর 1 কত 9, আর 190 টাকা 75 পয়সা। ঠিক আছে বাবা, এই উত্তর লিখলাম। নাম কি? মেয়ের নাম কি ছিল? রীতা, সরি মিতু। মিতুর হলো, যেহেতু শেষে বলেছে মিতুর কত টাকা হলো, মিতুর হলো 190 টাকা 75 পয়সা। মিতুর কত টাকা হলো? 190 টাকা 75 পয়সা। ব্যাস, ক্লিয়ার।
গেল। এবার রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল। রিয়া নামে একটা মেয়ে সে দোকানে গেছে, দোকানে যেয়ে সে বলছে ভাই আমি একটা বই কিনবো। তা সে বইয়ের দাম কত? 79 টাকা 65 পয়সা দিয়ে একটা বই কিনলো। তার কাছে কত টাকা থাকলো? তুমি দোকানে গিয়েছো 100 টাকার নোট নিয়ে, দোকানে যেয়ে বলছো ভাই আমার ওই বইটা দেন। তুমি বইটা কিনেছো, বইটা যখন তুমি কিনেছো তখন তুমি দোকানদারকে 100 টাকা দিয়েছো, দোকানদার বাড়তি টাকা তোমাকে ফেরত দিয়েছে। তো দোকানি যে কত টাকা ফেরত দিয়েছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এখানে আগে কি নিয়ম, কি টাকা মনে আছে, তারপরে কি পয়সা। এইবার তাহলে আগে কি করবো? দোকানদারকে দিয়ে বলো না, রিয়া দোকানে নিয়ে গেল, রিয়া দোকানে নিয়ে গেল, দোকানে নিয়ে গেল। খেয়াল করবে বাবা, এদিক ওদিক তাকাবে না। দোকানে নিয়ে গেলে 100 টাকা, তাহলে এখানে শূন্য শূন্য দিলাম কিছুর জন্য। ওই যে বললাম আমাদের প্রয়োজনের তাগিদে, যেহেতু ওখানে কোনো কিছু দেওয়া নেই, ফাঁকা থাকবে, এই জন্য আমরা শূন্য দিয়ে এটা পূরণ করে নিয়েছি। অঙ্কের রুলসের ক্ষেত্রে এটা জায়েজ আছে, মানে এটা করা যাবে আর কি। এবার বই কিনলো, সে বই কিনলো, সে বই কিনলো কত টাকা? সে বই কিনলো, সে বই কিনলো 69 টাকা 65 পয়সা দিয়ে সে বই কিনলো। এইবার এটা বিয়োগ করলে দোকানি কত টাকা ফেরত দেবে সেটা পাওয়া যাবে। লিখলাম টেন শেষে বলেছে তার কাছে কত টাকা থাকলো, তার কাছে কত টাকা থাকলো। যেহেতু এখানে দোকানি কত টাকা ফেরত দিল সেটা বলে নেই, বলেছে তার কাছে কত টাকা থাকলো। ঠিক প্রশ্নে যে লেখা আছে আমরা সেটা লিখবো, এর বাইরে আমরা যাব না। তার কাছে থাকলো 5 আর কত হলে 10, 5 হলে হাতে আমার 1, 6 আর 7, 7 আর কত হলে 10, 8, 9, 10, 3 হলে হাতে আমার 1। হাতে যেটি থাকবে সেটি অবশ্যই 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 পাশে লিখে রাখতে হবে। হাতেরটা যে পাশে না লিখে রাখবে সে গোবর খায়, মানে রুলস। এখানে আর 10, 10 10 10 মিলে গেলে 0, হাতে আমার 1, 6 আর 7, 7 আর কত হলে 10, 7, 8, 9, 10 কত হলে 3 হলে হাতে আমার 1, 1 আর 1 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। 30 টাকা 35 পয়সা। ঠিক আছে তো বাবা? এবার উত্তর তার কাছে কত টাকা থাকলো, লিখলাম তার কাছে 30 টাকা 35 পয়সা থাকলো, 30 টাকা 35 পয়সা থাকলো। ব্যাস, অঙ্ক শেষ। লাস্ট নাম্বার অঙ্ক। রতন 35 টাকা 75 পয়সা দিয়ে একটি চানাচুরি প্যাকেট কিনলো। রতন নামে একটা ছেলে সে দোকানে যে বলছে ভাই আমার 1 প্যাকেট চানাচুর দেন। তো চানাচুরের দাম কত? 35 টাকা 75 পয়সা। এখন সে দোকানদারকে 50 টাকার নোট দিল, তো দোকানদার কত টাকা ফেরত দিল? এখন 35 টাকা 50 পয়সা 75 পয়সার দাম, এখন 35 টাকা 75 পয়সার দাম 50 টাকা দিয়েছে, সে বেশি টাকা দিয়েছে না? তো আমরা জানি টাকা পয়সার অঙ্কের বেলায় দোকানদারকে যদি আমরা বেশি টাকা দিই, দোকানি বাড়তি টাকা আমাদের কী করবে? ফেরত দেয়। এটা সে মনে রাখার জন্য সহজ সিস্টেম, কারণ বাড়তি টাকা দোকানদার কখনো রাখতে পারবে না, রাখতে পারলেও তুমি ছেড়ে দিবা না। তুমি মনে করো 20 টাকা নিয়ে দোকানে গেছো, তুমি 10 টাকা দিয়ে একটা চিপসের প্যাকেট কিনেছো, এখন বাকি 10 টাকা যদি না দেয় তুমি ছেড়ে দিবা? বলো ভাই খবরদার খবরদার। সবুজারে কিন্তু অঙ্ক করাইছে, আমি কিন্তু নিয়মটা জানি। বাড়তি টাকা আপনি ফেরত দেন। মই কইলাম সদর রোডের পোলা, মানে এটা জাস্ট অপশনাল। তুমি শিখে গেছো, তাহলে তুমি সে সময় নিজের ক্রেডিট দিতেই পারো যে না আমি এটা তো আসলে বাস্তব কথা যে আমি 20 টাকা তো আপনাকে দিয়েছি আর 10 টাকা চিপসের দাম, তাহলে আপনি আমার 10 টাকা ফেরত দেবেন না কেন? ওকে, তাহলে এখন আমরা কি লিখবো? টাকা পয়সা। আগে এখানে লিখলাম টাকা, তারপরে লিখবো হচ্ছে পয়সা। এইবার কি হলো? দোকানদারকে দিল, দোকানদারকে দিল, দোকানদারকে দিল কত টাকা? দোকানদারকে দিল 50 টাকা। 0 পয়সা কেন দিল? ওই যে বললাম অঙ্কের প্রয়োজনের তাগিদে। চানাচুর কিনলো, চানাচুর কিনলো কত টাকা? 35 টাকা 75 পয়সা। এটাকে আমরা বিয়োগ করব। কেন বাড়তি টাকা দোকানদার রাখতে পারবে না, ফেরত দেবে, এজন্য আমাকে বিয়োগ করতে হবে। 5 আর কত হলে 10, 5, 6, 7, 8, 9, 10 অবশ্যই কর গণনা করবে, অবশ্যই অবশ্যই। তুমি অনেক ভালো স্টুডেন্ট, অনেক বোঝো, অনেক পড়ো, তোমার মুখস্থ, তবু তুমি কর গণনা করবে। কর গণনা করলে পরীক্ষার সময় অ্যাবসেন্টমেন্টের ভুলটা হয় না। হাতেরটা পাশে লিখে রাখলাম 7 আর 1 8, 8 আর কত হলে 10, 9, 10 2 হলে হাতে আমার 1, ঠিক আছে সেটাও হাতেরটা পাশে রাখলাম। 5 আর 1 6, 6 আর কত হলে 10, 7, 8, 9, 10 4 হলে হাতে আমার 1, 3 আর 1 4 আর কত হলে 5, 1 14 টাকা 25 পয়সা কি করবে? দোকানদার ফেরত দেবে। তাহলে এখানে কি বলেছে? ফেরত দিল, দোকানি ফেরত দিল, দোকানি ফেরত দিল কত টাকা? 14 টাকা 25 পয়সা, তাই না বাবা? 14 টাকা 25 পয়সা। উত্তর দোকানি 14 টাকা 25 পয়সা ফেরত দিল। দোকানি 14 টাকা 25 পয়সা ফেরত দিল, ফেরত দিল। এই
এটা ছিল আমাদের সপ্তম অধ্যায়ের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, যে টাকা পয়সার অঙ্ক। আমরা আবার একটু বলি, এই টাকা পয়সার অঙ্কের ক্ষেত্রে টাকার সাথে টাকার কম্বাইনিং হচ্ছে মিল থাকবে, পয়সার সাথে পয়সা। টাকা পয়সা একসাথে ঘুরে ফেলে যাওয়া যাবে না, ওলট পালট করা যাবে না। এর ভিত্তিতে যদি সৃজনশীল অঙ্ক আসে তবু তোমাকে সেটা মাথায় রাখতে হবে। আমরা কমন দৃষ্টিকোণ থেকে জানি। আরও একটা সহজ পয়েন্ট তোমাদেরকে বলে রাখি, যে কোনো টাকা, দুনিয়ার যে কোনো টাকাকে ডানে 2টা শূন্য দিলেই টাকাটা পয়সা হয়ে যাবে। আর যে কোনো পয়সাকে টাকা করতে হলে ডান দিক থেকে 2 অঙ্ক আগে দশমিক দিলে পয়সাটা টাকা হয়ে যাবে। দ্যাটস এ মেন পয়েন্ট ফর ইউ। কি বলেছি, টাকাকে যেমন 100 টাকা ডাইনে 2টা শূন্য দিবা, তখন সেটা পয়সা হয়ে যাবে। আবার তুমি মনে করে 100 পয়সা, এই 100 পয়সাকে ডান দিক থেকে 2 অঙ্ককে দশমিক দিবা, সেটার পয়সা থাকবে না, সেটা টাকা হয়ে যাবে। এই যে রুলস, টাকা পয়সার অঙ্কের ক্ষেত্রে কত সর্বোচ্চ কাগজের নোট কোনটা বাংলাদেশে, সর্বনিম্ন কাগজের নোট কোনটা, সর্বোচ্চ ধাতব মুদ্রা কোনটা, সর্বনিম্ন ধাতব মুদ্রা কোনটা, এগুলো অবশ্যই আমাদের শুধুমাত্র গণিত শিক্ষার ক্ষেত্রে প্রয়োজন, তা না, আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে অনেক একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুতরাং এটা মাথায় রাখবা, ঠিকমতো পড়াশোনা করবা। আরও একটা বিষয় হচ্ছে বাবা, অঙ্ক হচ্ছে প্র্যাকটিস। যে যত প্র্যাকটিস করবে তার জায়গা থেকে সে জায়গা থেকে সফল হতে পারবে। এখন তুমি আজকে একটু করলা, 3 দিন করলা না, বা 1 সপ্তাহ করলা না, তাতে কেউ তুমি ভুলে যাবা। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার জায়গা থেকে ভালো হবে। খারাপ সময় মানুষের জীবনে আসবে, কিন্তু সেটা কিন্তু থাকবে না। কিন্তু তুমি এই সময়টাকে কাজে লাগালে তুমি সাকসেস। আব্বু আম্মুকে পড়ার কথা বলতে হবে কেন? তুমি নিজেই টেবিলে বসবা, নিজের মতো করে চেষ্টা করবা, হাতের লেখাটা প্র্যাকটিস করবা প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে। যেহেতু সৃজনশীল সিস্টেম, সুতরাং সেক্ষেত্রে তুমি নিজের জায়গা থেকে যেটা এক্সট্রাঅর্ডিনারি ব্রেন খাটাবা, সেটা তোমার জন্য সাকসেস। তো বাবা, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা কে কত পাচ্ছ, বা কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা। আমি চেষ্টা করছি প্রতিনিয়ত, এখন কিন্তু প্রতিনিয়ত, যদিও আমার অনলাইন ক্লাস চলছে, যদিও আমি অনলাইন ক্লাস রানিং রাখছি, তারপরেও পাশাপাশি আমি চেষ্টা করছি তোমাদেরকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য। সো ভালো থেকো, ঠিকমতো পড়াশোনা করবা, শরীর দিকে খেয়াল করবা, আব্বু আম্মুর কথা শুনবা, ঠিক আছে? বাই বাই।